ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিটসে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক আশিক হোসেন। আর আজকে আমাদের আলোচনার বিষয় ড্রিম লাইন নিয়ে কি হচ্ছে। আশিক, ড্রিম লাইন মানে বোয়িংয়ের অন্যতম একটি মানে সর্বাধুনিক প্রযুক্তির বিমান, তাই তো? উড়োজাহাজ, যেটা যাত্রীবাহী উড়োজাহাজ, কিন্তু সেটা নিয়ে নানা আলোচনা হচ্ছে যে এটি থাকবে কিনা, এটা বসে যাবে কিনা। যেটা আমাদের বাংলাদেশ বিমানের বহরেও 6টি ড্রিম লাইন আছে। আসলে কি হচ্ছে ড্রিম লাইন নিয়ে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, এই ড্রিম লাইনার নিয়ে যে বিতর্কটা নতুন করে তৈরি হলো, এটা শুরু হয়েছে গত 17 এপ্রিল মার্কিন সিনেটে। বোয়িংয়ের একজন সাবেক প্রকৌশলী স্যাম সালেহর তিনি একটি অভিযোগ করেন যে ড্রিম লাইনারের যে উড়োজাহাজগুলো রয়েছে সেগুলো নির্মাণের সময় বেশ কিছু প্রক্রিয়া আসলে যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ফলে এই উড়োজাহাজগুলোকে উনি বলছেন যে এগুলো ত্রুটিপূর্ণ এবং এগুলোতে এক ধরনের এগুলোতে দুর্ঘটনার একটা আশঙ্কা তিনি করেছেন। এবং তিনি যেটা পরামর্শ দিয়েছেন যে এই পুরো পৃথিবীতে বিভিন্ন এয়ারলাইন্সগুলোর কাছে যে এই ড্রিম লাইনার মডেল 787 ড্রিম লাইনার মডেলের যে উড়োজাহাজগুলো রয়েছে সেই উড়োজাহাজগুলো যেন ইমিডিয়েটলি গ্রাউন্ডেড করে ফেলা হয়, অর্থাৎ এগুলো বসিয়ে দেওয়া হয় এবং একটা থরো ইন্সপেকশনের কথা উনি বলেছেন যে পুরো সবগুলো উড়োজাহাজের ডেটা বিশ্লেষণ করার পরে যখন এটাকে নিরাপদ মনে করা হবে তখন আবার সেটাকে ওড়ানোর অনুমতি দেওয়া হোক। এখন আপনি যেটা বললেন যে এর ক্ষেত্রে আসলে বাংলাদেশের এখানে একটা যদি এটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বলছে, উনি মানে কিসের প্রেক্ষিতে বলেছেন? এটা নিয়ে কি কোনো দুর্ঘটনা ঘটছে ড্রিম লাইনার? ড্রিম লাইনার নিয়ে কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু তিনি দাবি করেছেন যে ড্রিম লাইনারের, আপনি জানেন যে একটা উড়োজাহাজগুলো আসলে বিভিন্ন পার্ট তৈরি করে তারপর সেগুলোকে একসাথে জোড়া দিয়ে একটা বড় আকার দেওয়া হয়। তো তিনি দাবি করেছেন যে ওই ড্রিম লাইনারগুলোর যে যখন জোড়া দেওয়ার সময় একটা নির্দিষ্ট জায়গায় মাত্রাতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়েছিল, যার ফলে এগুলো এটার যে বডি সেটা কোনো জায়গায় ত্রুটিপূর্ণ হতে পারে। এটার একটা এর পেছনে কিছু বলে থাকি, বলি যে বোয়িং কিন্তু এমনিতেই নানান রকম একটা ঝামেলার মধ্যে রয়েছে। গত 5 বছর ধরেই বোয়িং একটা বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের অন্য আরেকটি মডেলের উড়োজাহাজ নিয়ে 737 ম্যাক্স মডেলের উড়োজাহাজ নিয়ে 2018 এবং 19 সালে পরপর 2 বছর এই মডেলের দুটি উড়োজাহাজ দুর্ঘটনার মুখে পড়ে এবং তখন সে সময় কিন্তু যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে উঠে এসেছিল। না, এটা হচ্ছে ইথিওপিয়ান এয়ারওয়েজের দুটো এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট করেছিল এবং সম্প্রতি আমেরিকাতে একটি এয়ারলাইন্সের চলন্ত অবস্থায় তার যে কেবিনের যে দরজা সেই দরজাটি ব্লাস্ট করে। ফলে এটা নিয়ে নতুন করে এক ধরনের ইন্সপেকশন তৈরি হয়, ইন্সপেকশন শুরু হয় এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA যেটাকে বলে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশপথের নিয়ন্ত্রক সংস্থা, তারা এই মডেলের যে উড়োজাহাজগুলো রয়েছে সেই উড়োজাহাজগুলো যুক্তরাষ্ট্রে তাদেরকে গ্রাউন্ডেড করে ফেলে এবং সেগুলোকে এক ধরনের ইন্সপেকশনের মধ্যে দিয়ে যায়। বোয়িংয়ের যে ড্রিম লাইনার, এটা কি যুক্তরাষ্ট্র সরকারেরই কোনো প্রতিষ্ঠান নাকি এটা বেসরকারি? এটা বেসরকারি প্রতিষ্ঠান এবং তারা মূলত পৃথিবীতে যে দুটো বড় প্রতিষ্ঠান উড়োজাহাজ তৈরি করে, বড় আকারের যাত্রীবাহী উড়োজাহাজ, তাদের মধ্যে একটি হচ্ছে বোয়িং, আরেকটি এয়ারবাস, আপনি জানেন। এবং এই দুটো প্রতিষ্ঠান ছাড়া আসলে বড় যে যাত্রীবাহী উড়োজাহাজগুলো রয়েছে এই উড়োজাহাজগুলোকে কোনো প্রতিষ্ঠানই আসলে তৈরি করে না। সুতরাং যে কোনো এয়ারলাইন্সকেই আসলে যদি তারা অপারেশন থাকতে চায় তাদেরকে আসলে এই দুটি প্রতিষ্ঠানের উপরে নির্ভর করতে হয়। সুতরাং একটা প্রতিষ্ঠানের এই উড়োজাহাজগুলো যদি বসে যায় বা এই উড়োজাহাজগুলোতে যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয়, সেটা সার্বিকভাবে পুরো বিশ্বের যে এভিয়েশন খাত সেটাকে আসলে এক ধরনের ইম্প্যাক্ট করবে। এখন ইসের কথায় যদি আসি, যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিমানের বহরে 21টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে বেশিরভাগই তো আসলে বোয়িং এবং ড্রিম লাইনার। সরাসরি যদি ড্রিম লাইনার কথা বলি, বোয়িং এর ড্রিম লাইনার, সেটার সংখ্যা 6টি। তো বাংলাদেশের জন্য এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা লাভ বা ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে? নিঃসন্দেহে যেহেতু বিমানের বহরে 6টি বোয়িং ড্রিম লাইনার রয়েছে এবং এই উড়োজাহাজগুলো দিয়ে মূলত ইউরোপ, টরন্টো, নারিতা এবং মধ্যপ্রাচ্যের বড় বড় জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ রুটগুলোতে আসলে ফ্লাইট পরিচালনা করা হয়। এবং এই উড়োজাহাজগুলো নেওয়ার একটা বড় কারণ ছিল যে এই উড়োজাহাজগুলো হচ্ছে জ্বালানি সাশ্রয়ী এবং খুবই কমফোর্টেবল এবং অত্যাধুনিক। বোয়িংয়ের মানে এখন পৃথিবীতে যে যাত্রীবাহী যে উড়োজাহাজগুলো রয়েছে তার মধ্যে এটা সবচেয়ে লেটেস্ট টেকনোলজিতে তৈরি। সুতরাং এই উড়োজাহাজটি 18 সালে প্রথমটি আসলে ড্রিম লাইনার যে প্রথমটি সেটি বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয়েছিল, পরে এক ধাপে ধাপে আরও 5টি যুক্ত হয়েছে এবং
এই উড়োজাহাজগুলো দিয়ে যে আপনি যেটা বলেন যে দীর্ঘদিন পরে কিন্তু টরন্টো রুট শুরু হয়েছে, তারপরে নারিতায় ফ্লাইট শুরু হয়েছে এবং রোমে সম্প্রতি ফ্লাইট শুরু হয়েছে। এই 3টি রুটেই কিন্তু এই উড়োজাহাজটি ব্যবহার করা হবে এবং যাত্রীরা আসলে আরামদায়ক ভ্রমণের জন্য এই উড়োজাহাজটি, এটা কিন্তু এক ধরনের বিমান কিন্তু এই রুটগুলোকে এই উড়োজাহাজটি দিয়ে ব্র্যান্ডিং করেছে। এবং আপনাকে বলি যে বোয়িং ড্রিমলাইনারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই উড়োজাহাজটি অন্য উড়োজাহাজ একই রকমের যে উড়োজাহাজগুলো রয়েছে তার তুলনায় কিন্তু জ্বালানি সাশ্রয়ী। বলা হয় যে 20% কম জ্বালানি এটাতে লাগে এবং এটা এক টান অনেকক্ষণ উঠতে পারে। যেমন এটার সর্বোচ্চ মানে হাইয়েস্ট ফ্লাইং রেকর্ড যেটা আছে সিডনি থেকে নিউ ইয়র্ক পর্যন্ত একদম ননস্টপ ফ্লাইট করেছিল 19 ঘন্টা 16 মিনিটে একদম টানা ফ্লাইট করেছিল। বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে গেলেও তো একই রকম সময় লাগবে, কিন্তু সেক্ষেত্রে কিছু মাইনিক্স থাকে, যেমন ধরেন অনেকগুলো ব্যাপার থাকে, কতটুকু লোড আপনি নিচ্ছেন, কতটুকু ফুয়েল আপনি ক্যারি করতে পারবেন, সেই জায়গাগুলোতে কিছু জায়গা আছে। এবং বিমান যে প্রথম ফ্লাইটটি করেছিল ঢাকা থেকে টরন্টো পর্যন্ত সেটিও কিন্তু 18 ঘন্টার ফ্লাইট ছিল, একটানা কিন্তু উড়ে গিয়েছিল। এবং এই মডেলের উড়োজাহাজের যে দীর্ঘ ফ্লাইটগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটিও একটি। সুতরাং এই উড়োজাহাজটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিমানের জন্য, কারণ এটি যদি এখন হুট করে যদি বোয়িং বা আমেরিকা যদি ঘোষণা করে যে এই মডেলের উড়োজাহাজটি এই মুহূর্তে বসিয়ে দিতে গ্রাউন্ডেড করে ফেলতে হবে, সেক্ষেত্রে কিন্তু এটা রিপ্লেসমেন্ট কিন্তু সহজে পাওয়া যাবে না এবং এই রুটগুলোতে যাত্রী পরিবহনের জায়গাটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি বলি যে ফ্ল্যাগশিপ রুট যেটা কানাডা বা নারিতা অথবা রোম, সেগুলো আসলে এক ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধুমাত্র তাই না, আপনার এইটা তো ধরেন এই রুটগুলো হয়তো চলবে, কিন্তু 6টি উড়োজাহাজ না থাকা মানে কিন্তু অনেক পার্থক্য করে ফেলতে পারে। সেক্ষেত্রে হয়তো তাদের বহরে কিছু কাটছাট করতে হবে, অথবা খুব মানে অনেক বেশি দামে কম সময়ের জন্য হলেও কিছু উড়োজাহাজ ভাড়া করে আনতে হবে, সেগুলো কিন্তু এক ধরনের দীর্ঘ প্রক্রিয়া। এখন বিমান কি বলছে যে এই ড্রিমলাইনারগুলো নিয়ে আসলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, মানে তারা কি বলছে? আসলে এক্ষেত্রে বিমানেরও যেমন কিছু করার নেই, বাংলাদেশ সরকারেরও আসলে তেমন কিছু করার নেই, কারণ এটা পুরোটাই বোয়িংয়ের কোর্টে বল। তারাই আসলে যখন এই উড়োজাহাজগুলো তারা বিক্রি করে বা বিভিন্ন এয়ারলাইন্স তাদের কাছ থেকে যখন সংগ্রহ করে, তখন শর্তটা এরকমই যে এই উড়োজাহাজগুলোতে কোনো ধরনের সংকট তৈরি হলে এই পুরো টেকনিক্যাল সার্ভিসটা আসলে বোয়িংয়েরই দেওয়ার কথা, এটাই হয়ে থাকে। সেক্ষেত্রে যেটা হবে যে এখন বিমান যেটা বলছে তারা বোয়িংয়ের সাথে যোগাযোগ রাখছে যে কোনো ধরনের কোনো তথ্য পেলে তারা যেন বিমানকে জানায়, এই বিষয়টি তাদেরকে জানানো হয়েছে। এবং আপনি জানেন যে বিমানমন্ত্রীও কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বলেছেন যে বোয়িংয়ের সাথে সার্বক্ষণিকভাবে যেন একটা যোগাযোগ তাদের থাকে, যাতে করে যাত্রী নিরাপত্তার বিষয়টিতে যেন কোনো ধরনের ছাড় না দেওয়া হয়। তার মানে হচ্ছে যে এটা যদি কোনো কারণে সারানোর প্রয়োজন হয় বা মেরামত করার প্রয়োজন হয়, সেটা আসলে বোয়িং করে দিবে, এর জন্য আমাদের এক্সট্রা কোনো খরচ হবে না। এটা পুরোটাই বোয়িং এর ব্যাপার। এটা তো খুব ব্যয়বহুল বিমান হচ্ছে, মানে এই উড়োজাহাজও এটা, তাই না? এটা প্রায় 2,500 কোটি টাকা এক একটা উড়োজাহাজে প্রায় লাগে আর কি, খুবই লাক্সারিয়াস। তো একটা প্রসঙ্গ যদি আসি যে সম্প্রতি আপনি দেখেছেন যে পিটার হাস, মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত, তিনি কিন্তু বোয়িং থেকে বিমান কেনার জন্য বেশ ঘোরাঘুরি করতেছেন, বাংলাদেশে বিভিন্ন দপ্তরে যাচ্ছেন, মন্ত্রীর সাথে দেখা করছেন, সরকারের সঙ্গে তারা বলছেন বোয়িংও চায় যে বেশ কিছু বিমান আমাদের এখানে বিক্রি করতে, উড়োজাহাজ বিক্রি করতে। তো সেক্ষেত্রে সেই অগ্রগতিটা কত দূর, মানে বোয়িং থেকে কি আবারও নতুন করে বিমান কেনার কোনো অগ্রগতি আছে এখন এর মধ্যে? এটা আছে। আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু সম্প্রতি এয়ারবাসের সাথে একটি এমওইউ করেছে, 10টি উড়োজাহাজ এয়ারবাসের কাছ থেকে কেনা হবে। এই ক্ষেত্রে বিমানের যে যুক্তিটা রয়েছে যে আমি ফ্রান্সের কোম্পানি, ইউরোপীয় বেসিক্যালি আসলে ইউরোপ বেসড। এই বিষয়টা যে কেন আসলে একই এয়ারলাইন্স দুই ধরনের উড়োজাহাজ বহরে রাখে, এটা একটা ভালো উদাহরণ হতে পারে। যদি এই মুহূর্তে বিমানের কাছে ধরেন এয়ারবাস এবং বোয়িং দুই ধরনের এয়ারক্রাফটই আছে, তো সেই ক্ষেত্রে ধরেন বোয়িং যদি এখন বলে যে 787 উড়োজাহাজটা আপাতত গ্রাউন্ডেড করতে হবে 3 মাসের জন্য, সেক্ষেত্রে বিমান কিন্তু একটা বিকল্প পেয়ে গেল। তারা কিন্তু খুব সহজেই এয়ারবাসের যে উড়োজাহাজগুলো আছে সেই উড়োজাহাজগুলো কিন্তু ব্যবহার করতে পারবে। তো এই কারণেই কিন্তু বিভিন্ন আপনি দেখবেন যে বড় বড় এয়ারলাইন্সগুলোতে কিন্তু দু ধরনের উড়োজাহাজই রাখা হয় তাদের ফ্লিটে। যেটা আপনি বলছিলেন যে অগ্রগতির বিষয়ে, এখনও এই বিষয়গুলো আসলে টেকনিক্যাল কমিটিতে আছে, তারা আসলে এখন যাচাই বাছাই করছেন যে এই মুহূর্তে বিমানের জন্য উড়োজাহাজ কতটুকু প্রয়োজন, কিংবা তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটার সাথে আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ হবে, সেগুলোর উপর নির্ভর করে আসলে সিদ্ধান্তটা নেওয়া হবে।
আপনি জানেন যে নিউ ইয়র্কে ফ্লাইট চালানোর একটা ইস্যু আছে, রাজনৈতিক অনেকদিন ধরেই এটা নিয়ে আসলে প্রবাসী প্রচুর যাত্রী আছে এবং তাদের দাবিও রয়েছে যে সরাসরি যেন নিউ ইয়র্কে ফ্লাইটটা শুরু করা যায়, কিন্তু এইটা ফ্লাইটটা আসলে আটকে রয়েছে মার্কিন সরকারের একটি নিষেধাজ্ঞার কারণে। সেই নিষেধাজ্ঞাটি যদিও মার্কিন সরকার বলেছে তারা এটা খুব শীঘ্রই আসলে তুলে নেবে, কিন্তু এখনও এটার চূড়ান্ত সিদ্ধান্তটি হয়নি এবং বেশ কয়েকটি অডিট তারা করে গিয়েছে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। তারা টেকনিক্যাল কিছু অডিট করে গিয়েছে এবং সেই অডিটের ফলগুলো কিন্তু বেশ ভালো এসেছে আর কি। ফলে এটা উঠে গেলে সেটার সাথে হয়তো একটা সামঞ্জস্য সম্পর্ক থাকতে হবে। আপনি জানেন যে 2008-এর আগে যখন এই রুটটি বন্ধ করা হয়েছিল তার আগে বিমানের বহরে কিন্তু অত্যাধুনিক কোনো উড়োজাহাজ ছিল না। সেই সময় DC-10 ব্যবহার করা হতো নিউ ইয়র্ক ফ্লাইট করার জন্য, এবং DC-10 যেহেতু অনেক পুরাতন একটি এয়ারক্রাফট এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 20 বছরের পুরাতন উড়োজাহাজ দিয়ে আসলে যাত্রী পরিবহন করা এক ধরনের এম্বার্গো আছে। তো এই নিরাপত্তা ইস্যুগুলোর কারণে তখন সেই সময়টাতে নিউ ইয়র্ক ফ্লাইটটা বাতিল হয়েছিল এবং সেই সময় বলা হয়েছিল যে বিমান যদি নতুন উড়োজাহাজ দিয়ে নতুন করে তাদের বহর সাজায় সেক্ষেত্রে হয়তো নিউ ইয়র্কের ফ্লাইট চালানোর অনুমতি মিলতে পারে, কিন্তু সেটা আসলে এখনও হয়নি। তো সেক্ষেত্রে আবার নতুন করে হয়তো তাদের সরকার হয়তো নিশ্চয়ই চাবে যে যদি বিমান নতুন উড়োজাহাজ কেনে সেটা যেন বোয়িংয়ের কাছ থেকেই কেনে, যেহেতু বোয়িংয়ের সাথে রুটটা পেতে হয়তো কিছুটা সুবিধা হলেও হতে পারে, কিন্তু যদিও নজির তা বলছে না। এর আগে তো আসলে নিউ ইয়র্ক ফ্লাইট চালানোর জন্য 777 বা 787-এর মতো বড় উড়োজাহাজগুলো কেনা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু এই রুটটা আসলে খুলে না। তবে একটা বিষয় হচ্ছে যে বিমান শেষ পর্যন্ত আমেরিকার সাথে কানেক্টেড হতে পেরেছে থ্রু টরন্টোতে ফ্লাইটটা শুরু করা গেছে, এটা একটা বড় সাফল্য হতে পারে। ধন্যবাদ আশিক, যোগ দেওয়ার জন্য অনেক কিছু জানা গেল। আমরাও দর্শক আশা করি যে আমাদের যে বিমান রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান একমাত্র এইটা আরও আধুনিক হোক, আরও ভালো হোক এবং আমাদের দেশের যাত্রী যারা তারা এটাতে চড়বে, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। দেখা হবে পরের পর্বে।